তোমার ইকুয়ালটা কোনো ম্যাটার করে না, আনইকুয়াল ইন্টারভ্যালের ক্ষেত্রে ইকুয়ালটা কোনো ম্যাটার করে না, সূত্র সেম। কিন্তু যদি এরকম হয়, তুমি যেভাবে প্রশ্ন করছো, প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল টু যদি এ হয় অথবা বি হয়, তাহলে আমি রেঞ্জটা কোথায় বসাবো বলো? এখানে কি রেঞ্জ বসানোর জায়গা আছে? আমি কি লোয়ার লিমিট আপার লিমিট পাইছি বলো? না স্যার। ইকুয়াল এখানে কি রেঞ্জ বসানো যাবে? ইকুয়াল সম্ভব না, হয় আপার লিমিট দিতে হবে, না লোয়ার লিমিট দিতে হবে। এইসব ক্ষেত্রে সরাসরি জিরো। সরাসরি কত? 0। তাহলে এ মানি মনে করো তোমার নির্ধারিত রেঞ্জটা, ধরো এ মানি এখানে কত, এখানে মনে করো এ মানি 1 থেকে 4 এর মধ্যে আমি রেঞ্জ দিলাম 3, এ মানি 3, এটা জিরো। অথবা রেঞ্জের বাইরে চলে গেলেও জিরো। সাপোজ আমি এখানে তোমাকে বললাম এক্স এর মান হচ্ছে লেস দেন 3.5 না বলে লেস দেন 4.5 বললাম, তাহলে আমার ফাংশনটা কিন্তু সংজ্ঞায়িত 1 to 4 এর জন্য। কিন্তু এখানে বলছে সে 4.5 পর্যন্ত নিতে হবে, হায়ার লিমিট। তাহলে আমরা কি বুঝছি? এটা ইকুয়াল টু জিরো বসাই দিব এই ফাংশনের জন্য। এটা এই মানটা জিরো হয়ে যাবে, এটা না, এটা তো রেঞ্জের মধ্যে আছে। তোমার প্রশ্ন কি ক্লিয়ার করতে পারছি আমি? তার মানে আমাদের এটা হচ্ছে, রেঞ্জের বাইরে মানে গেলে এখানে জিরো আছে হবে। 3.5, হ্যাঁ 3.5 এর জায়গায় যদি 4.5 হয়ে যায় তাহলে এটা 0 হবে, কারণ এখানে কেন? এক্স টা 4 কেন এর থেকে আমার ছোট লিমিট হচ্ছে অবস্থায়। 4 পর্যন্ত, 4 এবং পর্যন্ত। 4 এর জন্য ফাংশনটা ডিফাইন করা। ঠিক জি স্যার, আছে? বুঝছি। তারপর আর কারো প্রশ্ন আছে? না থাকলে আমি আমার মতো করে আগাবো। বলো, তোমরা কালকে থেকে পরে কি বোঝো নাই সেটা আমাকে বললে হবে। আমি টাইম দিছি কিন্তু তোমাদের প্রশ্ন রেডি করার জন্য। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। স্যার প্রথমে স্যার আমি, পাঁচে হ্যাঁ স্যার বলো। স্যার 200 ইঞ্জিনিয়ার্স এর একটা ম্যাথ আলাদা দিছিলেন, ওইটা কি লাগবে স্যার? আবার বলো তো। স্যার একটা ম্যাথ আলাদা দিছিলেন, 200 ইঞ্জিনিয়ার্স ওয়ার ইন্টারভিউড এন্ড ক্লাসিফাইড। হ্যাঁ, ওটা ওটা করবা, ওটার মতো করে। ওটা এখানে আছে তো, ওই যে এটার মতো আকার আর কি, এটার মতো, তাই না? জি স্যার। হ্যাঁ, এই ম্যাটটা আছে তো এখানে। এখানে আমি বলছি 1 2 করি ও 3 3 দেখে তো আমি ক্লাসে করাই নাই, পারলে করবা, না করলে সমস্যা নেই। আচ্ছা, এখন আমি আমার মতো আগাই, তোমরা যেহেতু প্রশ্ন করতেছো না। প্রথম কথা হচ্ছে, আমি ক্লাসের পর তোমাদের অনেক প্রশ্ন আসবে। ঠিক আছে? যদি বিশেষ বিশেষ দরকার হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করিও, সমস্যা নেই। আমাদের 1 নম্বর ম্যাথটা হচ্ছে কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে। আর এক্স ওয়াই কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে কি? আমি যারা শর্টকাট চাই, পড়াশোনা কম করছে, ফাঁকিবাজি করছে, তাদের জন্য এখন পড়াচ্ছি। আর ওভারঅল পরে বলবো। আরেক কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে হচ্ছে আর এক্স ওয়াই। কি বলছি বলো তো? আর এক্স ওয়াই, কেমন? তাহলে আর এক্স ওয়াই সূত্র দিয়ে আমরা ম্যাথ করছি, আমাদের মনে আছে নিশ্চয়। ঠিক আছে, আমরা সূত্রটা ওপেন করি। কি ব্যাপার, আমাদের স্লাইডটা ওপেন হচ্ছে না কেন? এই স্লাইডটা মনে হয় ঝামেলা করতেছে। আচ্ছা, স্লাইড ওপেন না হলে আমরা ইয়ে করি ফিরি। হ্যালো, আমার কথা শুনতেছো? জি স্যার, জি জি স্যার। স্যার, শোনা যাচ্ছে। শুনতেছি। দাঁড়াও, আমি স্লাইডটা ওপেন হচ্ছে না তো, স্লাইড ঝামেলা করতেছে মনে হয়। আচ্ছা, চ্যাপ্টার 4 স্লাইড পিডিএফ আছে, পিডিএফটা ওপেন করি। তোমাদের 1 নম্বর ম্যাথের সূত্র হচ্ছে এটা, কেমন? এই যে এখন যেটা দেখতেছো সেটা হচ্ছে 1 নম্বর ম্যাথের সূত্র। আর এক্স ওয়াই ইকুয়াল টু এন সামেশন এক্স ওয়াই, হ্যাঁ ঠিক আছে, এন সামেশন এক্স স্কোয়ার। এটা এই সূত্রটা ভালো করে করবা, বারবার প্র্যাকটিস করবা। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর ম্যাথের সূত্র। তাহলে এখানে কি কি বের করতে হবে?
এক নম্বর ম্যাথে আমাদের কি বের করতে হবে? কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে হবে এবং কমেন্ট করতে হবে। তাহলে কমেন্ট কিভাবে করবা? কমেন্ট করার জন্য আমি তোমাদেরকে প্রশ্ন দিছি, ঠিক আছে? কত রেঞ্জের মধ্যে কি কমেন্ট করবা তার জন্য আমি গ্রুপে লিখে দিছি, ঠিক আছে? অথবা এখানেও দেয়া আছে, দেখো এখানেও দেয়া আছে। এটার সাথে গ্রুপেরটা মিল না থাকলেও, যেটা আমি ক্লাসে পড়াইছি সেটা মিল না থাকলেও সেটা পড়াইতে হবে, সেটা দিতে দিতে পারবা, যে কোনো একটা দিতে পারবা, সমস্যা নাই। এখানে মনে করো, ধরো তুমি r পাইছো 0.8 পাইছো, তার একটা কমেন্ট করতে হবে তোমাকে, স্ট্রংলি পজিটিভ। মাইনাস পাইছো -0.8 স্ট্রংলি নেগেটিভ। r 0.3 পাইছো মনে করো, ঠিক আছে? তাহলে এটাকে সিম্পল পজিটিভও বলা যায়। অর্থাৎ মোট কথা আর এর মান নির্ভর করবে কত থেকে কত, -1 থেকে +1 এর মধ্যে, ঠিক আছে? আর মানে RXY বলা যাবে, আর কে RXY বলা যাবে। এই রেঞ্জের মধ্যে আর এর মান থাকবে। আমরা সাধারণত কি করি, আর এর মান যদি 1 হয় আমরা বলি যে এটা পারফেক্ট পজিটিভ, এই যে পারফেক্ট পজিটিভ। আর আর এর মান যদি -1 হয় পারফেক্ট নেগেটিভ। আর এর মান যদি 0 হয় নো লিনিয়ার রিলেশনশিপ, ঠিক আছে? আচ্ছা, আর আর এর মান যদি এই রেঞ্জের মধ্যে থাকে, অথবা ইদানিং কিছু কিছু স্ট্যাটিস্টিশিয়ান আবার বলছে যে আর এর মান যদি 0.3 থেকে 0.75 এর মধ্যে থাকে, 0.7 এর মধ্যে তাকে বলা যায়, তখন তাকে আমরা বলবো মডারেটলি পজিটিভ। অনেক স্ট্যাটিস্টিশিয়ান এটা বলে। আবার যদি জিরো জিরো থেকে 0.1 থেকে 0.3 এর মধ্যে থাকে, 0.01 থেকে 0.3 এর মধ্যে থাকে, তখন বলে যে সিম্পলি পজিটিভ। সিম্পলি পজিটিভ আর কি, কেমন? এই যে সিম্পল পজিটিভ, যেটা আমরা 0.5 ধরছি, ঠিক আছে? এরপরে আর এর মান যদি -0. এটা যদি উল্টা হয় মাইনাস হয়, তাহলে বলে যে মডারেটলি নেগেটিভ। আর যদি এটা হয় এই রেঞ্জের মধ্যে মাইনাস থাকে, এটাকে বলে মডারেটলি পজিটিভ, সিম্পল পজিটিভ। আর আর ওটা হচ্ছে শুধু পজিটিভ। তাহলে এইভাবে তুমি একটা কমেন্ট করতে পারবা, এটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে ম্যাথের ক্ষেত্রে এটা। এরপরে এই ম্যাথটা হচ্ছে রিগ্রেশন রিলেটেড ম্যাথ। এই রিগ্রেশন রিলেটেড ম্যাথে কি করতে হয়, ধরো তুমি একটা ইকুয়েশন কনসিডার করছো y = a + bx, ঠিক আছে? একটা ইকুয়েশন কনসিডার করছো, এখানে a এর মান বের করবা, b এর মান বের করবা, ঠিক আছে? a এর মান বের করার সূত্র তোমরা সবাই জানো, a = y বার - bx বার। আর b এর মান বের করার সূত্র তো তোমাদেরকে অলরেডি আমি দেখাইছিলাম। আচ্ছা, তোমরা যদি মনে না থাকে প্রয়োজন আমি আবার একটু দেখাই কিভাবে b এর মান বের করতে হয়। এখানে স্লাইডে কিন্তু সূত্রগুলো ভুল আছে, বুঝছো? সামেশনটা হয়ে গেছে, দেখছো? আমি লেকচারটা খুলি, লেকচারটা ওপেন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তোমাদের আমি আগে ম্যাথ গুলো একটু রিভিউ করি, এরপর আমরা সিস্টেমেটিক ওতে আগাবো, কেমন? আচ্ছা, দেখো আমাদের মূল সূত্র হচ্ছে RXY এর মূল সূত্র হচ্ছে এটা, কেমন? এই সূত্র দিয়ে তোমরা 1 নম্বর ম্যাথটা করবা, আর এখান থেকে কমেন্ট করবা। আমি যেটা কমেন্ট বলছি সেটা তোমরা যেভাবে যে কোনো একভাবে কমেন্ট করলে হয়ে যাবে। এরপরে তোমাদের রিগ্রেশনের ম্যাথটা করার জন্য তোমাদের আমি রিগ্রেশনে কিন্তু চ্যাপ্টার 4 এ a এবং b এর মান কিভাবে বের করতে হয় সেটা একটু বলতেছি। দেখো, এটা হচ্ছে এর মান a = y বার - bx বার, a = y বার - bx বার। এখন আমি x বার y বারের জায়গায় সামেশন y/n লিখবো, x বারের জায়গায় সামেশন x/n লিখবো। এরপরে b সমান কি লিখতে হবে সেটা এখানে আমি লিখে দিছি, তবে এটা সূত্রটা আমি ক্লাসে অন্যভাবে লিখছি, তোমরা এটা না করে ক্লাসেরটাও লিখতে পারবা। অর্থাৎ n টা গুণ করে দিছি, ক্লাসে আমি এই n টা গুণ করে দিছি, n টা এখানে দিছি, আর এটা লাগবে না। এই n টা এখানে দিছি, আর এটা লাগবে না, ঠিক আছে? n n কাটা যাবে আর কি। ক্লাসে যেভাবে করাছি সেভাবে করলে তোমার জন্য ইজি হবে। তাহলে এই হলো তোমাদের 1 এবং 2 এর ম্যাথ, ঠিক আছে? 1 নম্বর এবং 2 নম্বর ম্যাথ। এবার আমি 3 নম্বর ম্যাথটাতে আসি। 3 নম্বর ম্যাথটা হচ্ছে বেইজিয়ানের ম্যাথ, বেইজের উপপাদ্য, বাইস থিওরাম বলা হয় তোমাদেরকে। এখানে বাইজের স্টেটমেন্টটা পড়বা, ম্যাথটা করবা। বাইস থিওরামের ম্যাথটা তোমরা স্লাইডে পাবা, কেমন? স্লাইড থেকে পড়ে নিতে পারো, অথবা আমার শীট থেকেও পড়ে নিতে পারো। এই যে স্লাইডে এই ম্যাথটা আছে,
এটা তো আরেক স্লাইড। এই যে এই ম্যাথটা আর কি, এই ম্যাথটা তোমরা করবা, এটা লেকচার শিটও আছে, এখানে সব দেয়া আছে কিভাবে কি করতে হয়, সব দেয়া আছে, এখানে কোনো কমেন্ট লাগবে না, যেভাবে করতে হয় সেভাবে করে নিবা। আচ্ছা, এখানে হচ্ছে এই ম্যাথটার প্রথম হচ্ছে 25%, তাহলে আমরা মেশিন এ থেকে যে সমস্ত জিনিসগুলো উৎপাদন হয় সেগুলোকে আমরা B1 নাম দিছি, মেশিন বি থেকে যেগুলো উৎপাদন হয় সেগুলোকে B2 নাম দিছি, মেশিন সি থেকে যেগুলো উৎপাদন হয় সেগুলোকে B3 নাম দিছি। তাহলে an item produced by machine A B1 B2 B3। আর ডি মানে ডিফেক্টিভ আইটেম, কত পার্সেন্ট খারাপ আর কি, ডি মানে ডিফেক্টিভ আইটেম। তাহলে মেশিন এ থেকে ডিফেক্টিভ আইটেম উৎপাদন হয় 5%, বি থেকে 4%, সি থেকে 2%। এভাবে আমরা আইটেম গুলো দিছি। এখন এগুলোকে আমরা এখানে কনভার্ট করছি, এই যে 0.25 পার্সেন্টেজে কনভার্ট করছি, দেখো পার্সেন্টেজে কনভার্ট করছি। আর এটা হচ্ছে বেইজের উপপাদ্যের সূত্র, সূত্রটাকে আমরা ভেঙে নিছি, আই এর মান 1 করছি, উপরে হচ্ছে আই এর মান 1, নিচে হচ্ছে আই এর মান 1 2 3, কারণ আমাদের তিনটা মেশিন। এবার এখান থেকে আমরা মানগুলো বের করছি। এটা হচ্ছে মেশিন এ এর জন্য। তোমাকে যদি মেশিন বি বলে তখন B2 হবে, এটা B2 হবে, এটা B2 হবে, নিচেরটা অলওয়েজ ঠিক থাকবে। আর মেশিন সি বললে এটা B3, এটা B3, এটা B3 হবে, শেষ। এ হলো তোমাদের ইয়ার ম্যাথ, চ্যাপ্টার প্রবাবিলিটির যে বেজের উপপাদ্যের ম্যাথটা সেটা। এবার আসি আমরা পার্ট বি তে। পার্ট বি তে দেখো তোমরা অলরেডি কিছু ম্যাথ করছো, আর পার্ট বি তোমাদের আমি এক্সামও নিছি। এই ম্যাথ গুলার প্রধান কারণ হচ্ছে তোমরা ইন্টিগ্রেশনটা প্র্যাকটিস করবা। এই ম্যাথে যেটা মেইনলি ভুল হয়, ধরো তোমাকে আমি ইএক্স বের করতে দিছি, ইএক্স এর সূত্র কি, ইএক্স এর সূত্র হচ্ছে -∞ টু +∞ এক্স এফ এক্স ডিএক্স, এক্স এফ এক্স ডিএক্স। তাহলে এখানে ইএক্স টা কি, ইএক্স টা হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স, ইএক্স মানে হচ্ছে এক্সপেকটেশন অফ এক্স। তাহলে এটার লিমিট কত, 1 to 4, আমরা এই জায়গায় লিখবো 1 to 4, কেমন 1 to 4 এক্স, এফ এক্স এর জায়গায় এই সূত্রটা লিখবো। এখন তোমরা কি করো, তুমি এই ফি বের করার সময় একটা অতিরিক্ত এক্স দিয়ে দাও, মানে প্রবাবিলিটির মান বের করার সময় এক্স থাকবে না, এক্স থাকবে কেবলমাত্র ইএক্স বের করার সময়, এক্সপেকটেশন বের করার সময় একটা অতিরিক্ত এক্স আসবে, ঠিক আছে? এটা মাথায় রেখে ম্যাথটা করবা। তাহলে এই রেঞ্জটা তোমরা নিশ্চয়ই জানো, এটা রেঞ্জ হচ্ছে হাইস্ট লিমিট হচ্ছে 3.5, আর লোয়ার লিমিটটা বের করবে এখান থেকে, লোয়ার লিমিট এখানে 1, ঠিক আছে, এফ এক্স ডিএক্স। আর এটার হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে 0.3, আর আপার লিমিট ম্যাথের দিকে দেখবা, আপার লিমিট হচ্ছে 4। এইভাবে তোমরা দেখে দেখে অঙ্কগুলো প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? Sir, SD of X ওইটা কি হবে? এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি মানে কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এতবার বলা বড় হয় না। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে মিন থেকে ডাটার ভেরিয়েবিলিটিটা দেখবে, মিন থেকে ডাটার যে তারতম্য এভারেজ ভেরিয়েশন সেটা দেখবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ। তাহলে এরকম 5 6 7 তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্কের ইন্টিগ্রেশন গুলো করবা। আর এগুলো করতে তো তোমার কথা বলতে হচ্ছে না, সব ম্যাথ গুলো করে বলতে পারবা, এটা তো কঠিন কিছু না, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করলে তোমরা উপকৃত হবা। এরপরে তারপর এটা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ, যেটা 8 নাম্বার ম্যাথ। সেটাতে আমরা একদম ইজিলি বলছি এটা একটা পয়সন ডিস্ট্রিবিউশনের ম্যাথ। পয়সনের সূত্র কি, পয়সনের সূত্র হচ্ছে f(x) = e to the power minus m, e to the power minus m, m to the power x, x factorial। এটা হচ্ছে পয়সনের সূত্র। এখানে m মানে এভারেজ, m মানে কি এভারেজ, এভারেজের মান দেয়া আছে, এভারেজ মানে 5, তার মিন্স এখানে m এর জায়গায় 5 বসাই দিবা, m এর জায়গায় 5 দিয়ে দিবা, ঠিক আছে, 5 to the power x। তোমরা এটা তো পড়ছো, অনেকে করছো দেখলাম। এরপর এক্স্যাক্টলি 4 লগ-ইন পেরিয়ড, এক নম্বর বলছে তোমাকে এক্স্যাক্টলি 4 লগ-ইন পেরিয়ড, তার মিন্স এখানে x এর জায়গায় 4 বসাই দিবা, এই ম্যাথটাতে যেখানে যেখানে x আছে x এর জায়গায় 4 বসাই দিবা। আর যদি বলে at most 2 log-in failure, তাহলে x এর মান less equal to, তোমাকে যদি বলে at most 2, তাহলে x এর মান less equal to 2 মানে হচ্ছে x এর মান একবার 0, একবার 1, একবার 2। আর যদি বলে at least 3 log-in failure, মানে x এর মান 3 থেকে বড়, 3 অথবা 3 এর চেয়ে বড়, ঠিক আছে? তাহলে 3 4 5 6 7 এভাবে আর কি, ঠিক আছে? এভাবে তো যতটুকু ইচ্ছা যাওয়া যাবে না, তাহলে তুমি কি করবে, 1 থেকে বিয়োগ করবা, 1 থেকে 3 এর চেয়ে ছোটগুলা বিয়োগ করবা,
তাহলে হয়ে যাবে। 1 থেকে 3 এর চেয়ে ছোটগুলো বিয়োগ করলে হয়ে যাবে, তবে এটা ম্যান্ডেটরি না, যদি মনে করো করতে পারবো। এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 7 প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ। এরপরে চ্যাপ্টার 8 এর যে ম্যাথটা, সেটা হচ্ছে আমাদের কাই স্কোয়ার রিলেটেড ম্যাথ। তো কাই স্কোয়ারের আমরা একটা সূত্র জানি। কাই স্কোয়ারে এখানে প্রথমে একটা হাইপোথিসিস ধরতে হবে, ঠিক আছে? হাইপোথিসিস কিভাবে ধরতে হয় আমার ভিডিওতে বলছি, সেটা করে নিবে। অর্থাৎ প্রথমে একটা নাল হাইপোথিসিস ধরতে হবে, একটা অল্টারনেটিভ হাইপোথিসিস ধরতে হবে, ঠিক আছে? এই হাইপোথিসিস কিভাবে ধরতে হয় সেটা বলছি। এখন কাই স্কোয়ারের সূত্র তো আমরা সবাই জানি, সামেশন ওয়াই আই জে মাইনাস ই আই জে হোল স্কোয়ার, সামেশন ওয়াই আই জে মাইনাস ই আই জে হোল স্কোয়ার ডিভাইড বাই ই আই জে। এখানে ও আই জে ভ্যালুগুলো হচ্ছে এটা হচ্ছে ও আই জে, মানে O11, O12, O21, O22। এরপরে ই এর ভ্যালুটা তোমরা কি করবা, গুণ করে পাবা। ই এর ভ্যালুটা ধরো E11 দেখতেছো, মানে এটাকে আগে তো দুইটা কলাম করবে, একটা রো এর টোটাল, একটা কলামের টোটাল। তাহলে রো এর টোটাল 1 নাম্বার, 1 মানে R1, আর পরের 1 মানে C1, আর টোটাল দ্বারা ভাগ করবা, এখানে টোটাল যা হয় আর কি, সবগুলো যোগ করে যা হয়। এরপরে E12 মানে হচ্ছে R1 গুণ C2 ডিভাইড বাই n। তাহলে এইভাবে তোমরা ম্যাথটা করবা, আমার ভিডিও লেকচার দেখবা। এই হলো আমার, যারা শর্টকাটে পাস করতে চাও, মোটামুটি একটা নাম্বার পেয়ে যেতে চাও, তাদের জন্য। আচ্ছা, এখন তোমাদের একটু গ্রুপে যাও। গ্রুপে আমি কিছুদিন আগে কয়েকটা ম্যাথ দিছি, প্রশ্ন দিছি, দেখবা। কিছুদিন আগে কয়েকটা প্রশ্ন দিছি বোর্ড থেকে কিছু প্রশ্ন দিছি, দেখছো গ্রুপে তোমরা এগুলা? হ্যালো, আচ্ছা, এই জি স্যার। স্টুডেন্টদের যোগাযোগ করে নাই কেন? এই যে আমি একটা গ্রুপে দিছি, ও তো নিজের মতো স্টুডেন্ট, টোটালি যোগাযোগ করে নাই। ওর খাতার লেখা উপরে যা দেখতেছ, নিচে আমি কিছুই বুঝতে পারতেছি না। ওর হাতের লেখা, বুঝতে পারছো? ওর হাতের লেখাগুলো সেন্টেন্সের কোনো ঠিক নাই, একটা আরেকটার সাথে লাগানো, কোনো গ্যাপ নাই। আর কি আর লিখে নাকি এম লিখে, এম একটা লিখে যে মনে হয় যে এম এন একসাথে হয়ে গেছে এরকম। মানে সেন্টেন্সের মাঝে কোনো ব্রেক নাই, কোনো নাই। এটা কি ইংলিশ লেখা নাই চাইনিজ লেখা, কিছুই বুঝতেছি না, ঠিক আছে? ওকে যোগাযোগ করতে হবে, কারো যদি পরিচিত হয় ওকে বলবা, তোমরা ওকে ভালো করে পরীক্ষার খাতায় ভালো করে লিখতে, নাহলে আমরা পারবো না, ঠিক আছে? আচ্ছা, এটা কোনটা, কোন স্টুডেন্টটা? না না, ও না, এই স্টুডেন্টটা মনে হয়, এই স্টুডেন্টটা হইতে পারে। এটা ও না, এখন যেটা দিছি সেটা, এই যে এটা, ঠিক আছে? এরপরে তোমরা বোর্ডে একটা জিনিস দিছিলে না কিছুদিন আগে, ক্লাস শুরুর আগে, ওটা কই দেখতেছি না কেন? জি স্যার দিছিলেন। বোর্ডে একটা জিনিস শেয়ার করছিল, এই যে এই প্রশ্নগুলো পড়বা, ঠিক আছে? ইম্পর্টেন্স অফ কোরিলেশন এন্ড রিগ্রেশন ইন ডাটা অ্যানালাইসিস, এগুলো পড়বা, মানে পড়বা ভালো করে। আবার ওই যে কোথাও লিখে দিকে নিয়ে যাইও না, ঠিক আছে? এগুলো 3-4টা করে পয়েন্ট লিখবা আর কি, ইম্পর্টেন্সের জন্য 3-4টা পয়েন্ট লিখবা আর কি। র্যান্ডম ভেরিয়েবল এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইন কম্পিউটার সায়েন্স, ইম্পর্টেন্স অফ র্যান্ডম ভেরিয়েবল এন্ড ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন ইন কম্পিউটার সায়েন্স, ইম্পর্টেন্স অফ পয়সন ডিস্ট্রিবিউশন ইন সিএসসি লিখবা, এখানে একটা ইন সিএসসি লিখবা। না, এটা হচ্ছে ইম্পর্টেন্স না, এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল, এটা একটু ঠিক করে লিখো। প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ পয়সন ডিস্ট্রিবিউশন ইন কম্পিউটার সায়েন্স লেখো। প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ পয়সন ডিস্ট্রিবিউশন ইন কম্পিউটার সায়েন্স, এভাবে লিখো, সবাই খাতার মধ্যে ঠিক করে লিখো। এরপরে ইম্পর্টেন্স অফ নরমাল ডিস্ট্রিবিউশন ইন সিএসসি, ঠিক আছে? তাহলে আমরা এই স্যার সাইডটা প্রশ্ন স্যার ভালো করে, পয়জন ডিস্ট্রিবিউশনটা স্যার কি বলছেন? প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ পয়সন ডিস্ট্রিবিউশন ইন কম্পিউটার সায়েন্স ফিল্ডে আর কি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ পয়সন ডিস্ট্রিবিউশন ইন কম্পিউটার সায়েন্স। তাহলে দেখো, তোমাদের কিন্তু থিওরিও বলে দিছে অনেক কিছু, ঠিক আছে? এখন তোমাদের থিওরিতে কি কি পড়বা সেটা আমি একটু হালকা করি, তবে ওটা অ্যাকচুয়ালি একুরেট বলা যাবে না, কারণ এখানে দুইজন প্রশ্ন করে। ম্যাথ হয়তো আমরা সেম প্যাটার্নে ম্যাথ গুলা দিই, কিন্তু থিওরি গুলো তো দুইজন করে, সবগুলোই দুইজন করে, কিন্তু ম্যাথ গুলো আমরা প্যাটার্ন আগে ডিসকাস করি কি ধরনের ম্যাথ করাই। তাহলে এখানে প্রথম প্রশ্ন হচ্ছে চ্যাপ্টার 4 এ কোরিলেশন কাকে বলে পড়বা, একটা এক্সাম্পল দিবা। এরপরে কোরিলেশন কোএফিসিয়েন্টের সংজ্ঞাটা দিবা। সংজ্ঞা বললে কথা না লিখলেও চলবে, কিন্তু সূত্রটা অবশ্যই লিখতে হবে, এই সূত্রটা। তো প্রপার্টিস অফ কোরিলেশন পড়বা। আর এটা তো তোমার ম্যাথ করার জন্য লাগবে, স্কেলার ডায়াগ্রাম তো আঁকতে বলছি, ওটা লাগবে। আর রিগ্রেশন কাকে বলে পড়বা, রিগ্রেশন অ্যানালাইসিস লাগবে না। এরপরে রিগ্রেশন কোএফিসিয়েন্টের সংজ্ঞাটা পড়বা।
ঠিক আছে, প্রপার্টিজ অফ রিগ্রেশন কোএফিসিয়েন্ট পড়বা, দুইটার মধ্যে পার্থক্য পড়বা, এরপরে রিগ্রেশন ইকুয়েশন পড়বা। আমার শীটে অনেক কিছু আছে কিন্তু স্লাইডে আমি সবকিছু রাখি নাই। ঠিক আছে, তোমাদের মনে হচ্ছে স্যার তো সব বলতেছে, আর এই ম্যাথটা তো বলছি আমি। ঠিক আছে, এই ম্যাথটা বলতেছি তোমাদের। ঠিক আছে, এর মধ্যে এরপরে তোমাদের প্রবাবিলিটি র্যান্ডম ভেরিয়েবলের এই চ্যাপ্টারে তোমরা কিছু সংজ্ঞা শিখতে হবে। সংজ্ঞা এগুলো শিখিও না, যেহেতু পড়াইলেও এগুলো আর এখন আর দেখিও না। ঠিক আছে, এগুলো দরকার নাই, তুমি স্যাম্পল স্পেস থেকে শুরু করিও। ঠিক আছে, স্যাম্পল স্পেসটা পড়বা। এরপরে মিউচুয়ালি এক্সক্লুসিভ, নন মিউচুয়ালি এক্সক্লুসিভ, ইভেন্ট, এই স্যাম্পল স্পেসে অর্থাৎ এই পেজে যেগুলো সংজ্ঞা আছে সেগুলো পড়বা, স্যাম্পল পয়েন্ট ছাড়া এখানে বাকিগুলো পড়বা। এরপরে এই দুইটা সংজ্ঞা পড়বা। ঠিক আছে, এই সংজ্ঞাগুলো পড়বা। আমি আরো কমাই দিয়েছি, দেখো তোমাদের, দেখো এগুলো একটাও দিই নাই, এটা দিছি, আর এদিকে এই সাইডটা দিছি, আর এই দুইটা দিছি। আর এখানে ক্লাসিক্যাল প্রবাবিলিটি এবং এজিওমেট্রিক প্রবাবিলিটি সংজ্ঞাটা শিখবে, এগুলো আমি ক্লাসে ছোট করে দিয়েছিলাম। ঠিক আছে, ক্লাসিক্যালটা বিশেষ করে ছোট করে দিয়েছিলাম, এত বড় রাখি নাই, একটু ছোট করে দিয়েছি, ওখান থেকে পড়বা। কেউ যদি পড়তে চাও এটাও পড়তে পারো। আর এটা হচ্ছে এজিওমেট্রিক প্রবাবিলিটির সংজ্ঞা। ঠিক আছে, এরপরে তোমরা সোজা ইয়াতে চলে যাইও, এগুলো একটু মনে রাখিও। প্রবাবিলিটি মান 0 থেকে 1 এর মধ্যে থাকে, কারো যদি ম্যাথেবল হয় এটা মাথায় রাখবা। এরপরে বেইজের স্টেটমেন্ট পড়বা, বেইজের ম্যাথটা করবা। এ হলো তোমার চ্যাপ্টার 5 এর। এরপরে চ্যাপ্টার 6 এ র্যান্ডম ভেরিয়েবলের ডেফিনেশন এক্সাম্পল সহ ভালো করে শিখবে। র্যান্ডম ভেরিয়েবল কয় প্রকার দেখবে, ডিসক্রিট, কন্টিনিউয়াস, আর এই এক্সাম্পল গুলো শিখবে। এখানে যে আমি এক্সাম্পল দিছি না, সিএসসি রিলেটেড কিছু এক্সাম্পল দিছি, দেখো লাইন অফ কোড রিটেন পার ডে, ঠিক আছে, টাইম টেকেন টু এক্সিকিউট অ্যান অ্যালগরিদম, সিপিইউ টেম্পারেচার, ডাটা ট্রান্সফার স্পিড, এই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের এই এক্সাম্পল গুলো একটু দেখে নিবে। তাও প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডেনসিটি ফাংশন, এটা যদি সংজ্ঞা আকারে আসে তাও এইভাবে লিখে দিলে হয়ে যাবে, ডেফিনেশন আকারে আসলে আর কি। এগুলো খুবই সিলেক্টিভ, সিটে অনেক কিছু আছে, আমি এখানে কম পড়াইছি। তারপর এগুলো আবার ম্যাথের জন্য লাগবে, ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশনের এই ডেফিনেশনটা শিখবা, এই দুটো প্রপার্টিজ শিখবা। ঠিক আছে, প্রপার্টিজ অফ ভেরিয়েন্স, প্রপার্টিজ অফ ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন। এরপরে এই অঙ্কগুলো লাগবে না, এগুলো লাগবে না, বাকি বাকি অঙ্কগুলো তোমরা শীট থেকে যেভাবে দিছি সেভাবে নিবা। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা অবশ্যই শিখতে হবে। এরপরে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এই অ্যাজাম্পশন গুলো অবশ্যই শিখতে হবে। এগুলো আমি তোমাদের ক্লাসও লিখে দিছি, অন্যভাবে লিখে দিছি ক্লাসে। এরপরে পয়সন ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা, প্র্যাকটিক্যাল এক্সাম্পল সিএসসি ফিল্ডের জন্য বলছি, পয়সনের ওটা শিখবা। এরপরে নরমাল ডিস্ট্রিবিউশনের সংজ্ঞা এবং ইম্পর্টেন্স, এইটুকু পড়লে হয়ে যাবে। আচ্ছা, লাস্টে তোমাদের হাইপোথিসিস থেকে, এখানে এত কিছু শেখার দরকার নাই, হাইপোথিসিসের ডেফিনেশনটা পড়িও। এরপরে এই পাশে আসো, হাইপোথিসিসের ডেফিনেশনের পরে নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস, এগুলো পড়তে হবে, কোনটা নাল কোনটা অল্টারনেটিভ এটা বুঝতে হবে। এরপরে টাইপ 1 এরর, টাইপ 2 এররটা পড়বা, লেভেল অফ সিগনিফিকেন্ট, পি ভ্যালু। ঠিক আছে, এখানে আমি খুব কম সিলেক্টেড পড়াইছি এই চ্যাপ্টার থেকে। তো তোমরা এরপরে হচ্ছে এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আর এখানে টি টেস্টের ইউজটা পড়বা, এই টি টেস্টের ব্যবহারটা পড়বা ভালো করে। টি টেস্ট আমরা কোন কাজে ব্যবহার করি, এরপরে কাই স্কোয়ার টেস্টটা কোন কাজে ব্যবহার করি, এই দুইটা পড়লে হবে। তারপর হচ্ছে ওই যে লাস্টের যে ম্যাথটা আমি করাইছি তোমাদের 9 নম্বর যে ম্যাথটা, সেটা করলে হবে। আচ্ছা, এখন বলো কার কোনো, আমার হচ্ছে এইটুকু হচ্ছে তোমাদের বলা আর কি। আর কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে আমি একটু বলে তোমাদের ফিনিশিং দিয়ে দিব। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার টাইপ বি তে, স্যার গ্রুপ বি তে, স্যার 5 নাম্বার যে কোশ্চেনটা আছে স্যার, হ্যাঁ, এখানে স্যার স্যার এখানে তো কোশ্চেন এমনি রেঞ্জ দেওয়া আছে 1 to 4 কিসের? স্যার, কিন্তু স্যার ম্যাথের? গ্রুপ বি তে স্যার। জি স্যার। ম্যাথের নাকি? জি স্যার। দাঁড়াও আমি ম্যাথটা ওপেন করি। কত নম্বর? স্যার 5 নাম্বারটা স্যার। বলো। স্যার এখানে যদি মানে প্রশ্নে বলে যে প্রবাবিলিটি এক্স ইকুয়াল 3, স্যার তখন রেঞ্জটা কিভাবে ধরবো? তোমরা উত্তর দিয়ে দাও, বাকিরা একজন উত্তর দিয়ে দাও। তুমি মনে হয় লেটে জয়েন করছো না? 1 থেকে 3 পর্যন্ত হবে।
তুমি কি লেটে জয়েন করছো? স্যার না স্যার। আমি প্রথমে বলে দিছি না, যদি ইকুয়াল থাকে x ইকুয়াল টু 3 হোক 4 হোক, ইকুয়াল দেখলে ওটা আর করতে হবে না, ইকুয়াল সরাসরি জিরো। কারণ কন্টিনিউয়াসলি ইকুয়াল হয় না, রেঞ্জের ক্ষেত্রে ইকুয়াল হয় না। এটা তোমাদেরকে বিভ্রান্ত করার জন্য দেয়া হয় আর কি, জানো কিনা দেখার জন্য। ইকুয়াল দেখলে সরাসরি জিরো। এরপরে বলো। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা শোনো, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট, যাদের পরীক্ষা নিতে পারি নাই আমার অসুস্থতার কারণে, বলা হয়েছিল অ্যাসাইনমেন্ট দিবে, অ্যাসাইনমেন্ট জমা দিবে। আবার যারা, আমি কিন্তু মেসেজে ক্লিয়ারলি বলে দিছি, যারা কোনো কারণে পরীক্ষা মিস করছে তারাও অ্যাসাইনমেন্ট দিবে। ঠিক আছে? এখন ওখানে বারবার লেখার দরকার নাই যে স্যার আমি অ্যাসাইনমেন্ট দিব কিনা, পরীক্ষা মিস করবো কিনা, এগুলো লেখার দরকার নাই। আর আরেকটা হচ্ছে, তোমাদের একজন স্টুডেন্ট আমার থেকে ক্লারিফাই চাইছে বলতে গেলে, তার পরীক্ষার সময় কেন অ্যাসাইনমেন্ট দিছি। এখন তুমি বলো, তোমাকে এই ম্যাথ গুলো কি লিক করতে হবে না পরীক্ষার জন্য? বলো করতে হবে কিনা? জি স্যার, করতে হবে। আমি তো এই ম্যাথ গুলোই দিছি। তো তুমি এই ম্যাথ গুলো খাতার মধ্যে মুখস্থ করে ফেলো না, তোমার এটা প্র্যাকটিস করতে, এমনিতে তো তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। আমি আমি এখনো বাচ্চাদেরকে, হয়তো অহংকার করে পড়তেছি না, বাচ্চাকে নোট করাই। ধরো আমি সায়েন্সের একটা সাবজেক্ট, বিজ্ঞানের সাবজেক্টটা নোট করাচ্ছি, তারা একটা প্রশ্ন দিয়ে আমি সরাসরি শিখাই, ওখানে মুখস্থ লেখাচ্ছি খাতার মধ্যে, যেটা যেটা ফাইনাল খাতা তার জন্য, যেটা আমি নোট আকারে তৈরি করতেছি, তারাই লেখাচ্ছি, আমি লিখে দিচ্ছি না ওখানে। কারণ কি, আমি তাকে ওভাবে কনফিডেন্স করতেছি, তুমি যাতে ভুল না হয়, এটা তোমার ফাইনাল খাতা, ওভাবে তুমি প্রস্তুতি নাও। আমি দেখে দেখে নোট করে পড়া আবার শিখবো, এই এই ঘটনায় যাওয়ার দরকার নেই, আগে শিখো, তারপর ওখানে নোট করো, ভুল হলে পাশে কেটে লিখবা, সমস্যা কি? আমি বাস্তব জীবনে এটা ট্রাই করতাম, আমি নোট করতাম শিখে শিখে, আগে শিখতাম তারপর নোট করতাম, ভুল হলো ওখানে আমি ঠিক করে দিতাম। এটা এইটুকু কনফিডেন্স থাকতে হবে। তো এখন স্টুডেন্টরা যে ও তো বললো স্যার আমরা পরীক্ষার মাঝে, তোমাকে পরীক্ষার মাঝে আমি কই দিলাম, তোমাকে আমি সময় দিয়েছি হচ্ছে 22 তারিখ, 22 তারিখ মানে তোমার পরীক্ষার, এটার জন্য পরীক্ষা এইতে তুমি 20 থেকে 22 পর্যন্ত সময় পাইছো, পরীক্ষার আগে এটা জমা দিলে তো হয়ে যাচ্ছে তোমার। তো তুমি এমনিতেও তো এটা প্র্যাকটিস করবা, তো ওই প্র্যাকটিসটা আমাকে জমা দিয়ে দাও, ভুল থাকলে আমি আরো খুশি হব। তোমার যদি এখানে কাটাছিড়া করো, আমি বুঝবো যে তুমি এটা দেখে লেখো নাই, নিচ থেকে করছো, হয়েছে তো? আচ্ছা, এখন কালকে তোমাদের 12টা 45-এর মধ্যে, 12টা থেকে 12টা 45-এর মধ্যে অ্যাসাইনমেন্টটা আমার রুমে জমা দিবা। যদি কোনো সিআর এরা জমা দিতে না পারে, তাহলে তোমরা জমা দিবে, ইন্ডিভিজুয়ালি জমা দিতে পারবে। 208 নাম্বার রুম, মেইন বিল্ডিং এ কালকে তো 208 আমাদের কোনো এক্সাম নাই, পরশু দিন স্যার হবে। পরশু। আচ্ছা পরশু, ঠিক আছে, তোমরা করো, একটু রেকর্ডিংটা অফ করো। আচ্ছা, যাদের এক্সাম নিয়ে নিছি তাদের করার দরকার নাই, তোমার অ্যাসাইনমেন্ট দেওয়ার দরকার নাই। যদি তুমি মনে করো যে না আমার পরীক্ষা বেশি খারাপ হয়েছে, সেক্ষেত্রেও দিতে পারবা, তবে সেটা আলাদা করে মেনশন করতে হবে, ঠিক আছে, জানা দিতে হবে। আচ্ছা, এরপরে বি সেকশনের সিআর এর প্রতি বিশেষ নির্দেশনা। ওকে আমি এক্সাম হলে গিয়ে বলছি অ্যাটেন্ডেন্স শিটটা আমাকে দিয়ে দিতে, লাস্ট ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স শিট দিছি, কিন্তু সে আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগও করেনি। এখন এটা যদি 22 তারিখের মধ্যে না দাও, তোমাদের অ্যাটেন্ডেন্সে মার্কস পাবা না। আচ্ছা, আর এ সেকশনে গতদিন কিছু স্টুডেন্ট সাইন করতে পারে নাই, ওরা আমার সাথে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করে সাইন করে নিবা, এ হচ্ছে আমার নির্দেশনা আর কি। আচ্ছা বলো এখন আর কোনো কিছু সমস্যা? আর ডি সেকশনের এক্সাম নিয়ে নেই, এবং ডি সেকশনের এক্সাম নিয়ে নেই, তারা প্রয়োজনে বিশেষ সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করিও, তবে ওই 12টা থেকে 12টা 40 আর কি, ঠিক আছে? এখন বলো কার কোনো সমস্যা আছে কিনা, সমস্যা থাকলে আমাকে বলো। আমি আগে দেখি এটা একটু কোথায় আছে, তারপর বের করতেছি। তার রেকর্ডিংটা আবার অন করলে ভালো। রেকর্ডিং আবার অন করব? তাহলে তোমরা একজন আবার পাঠাও, রিকোয়েস্ট পাঠাও, যে করছিলে সে পাঠাও, যাতে একসাথে দিয়ে দিতে পারো। কই পাঠাচ্ছে? যে করছিলে সে পাঠাও, না হলে স্টুডেন্ট বিভ্রান্ত হবে আবার। স্যার রেকর্ডিং তো হচ্ছে দেখলাম। এআই কম্পেনিয়ন এটা কি? আচ্ছা, এর সাহায্যে, আচ্ছা হচ্ছে রেকর্ডিং।
এটা হচ্ছে আমাদের কাই স্কোয়ারের ম্যাথ। এই ম্যাথটা করার প্রথম কাজ হচ্ছে তোমাদেরকে বলছি আগে প্রশ্ন পড়বে। এটার প্রশ্নটা হচ্ছে যারা স্টুডেন্ট লাইফে ভালো রেজাল্ট করে তাদের পরবর্তী লাইফে জব স্যাটিসফ্যাকশন কেমন থাকে। আমি বলছি হাইপোথিসিস এমন ভাবে ধরবা যাতে নিউট্রাল হয়। আমি বলছি রেজাল্টের সাথে জব স্যাটিসফ্যাকশনের কোনো সম্পর্ক নাই। দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন রেজাল্টস এন্ড জব স্যাটিসফ্যাকশন। যেমন ধরো আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি সাজেস্ট করলাম, আমি তোমাদের অঙ্কটা বের করতে বললাম স্মোকিং এর সাথে ক্যান্সারের সম্পর্ক আছে কিনা, স্মোকিং এর সাথে ক্যান্সারের সম্পর্ক আছে কিনা। তাহলে নাল হাইপোথিসিস H0টা প্রথমটা এমন ভাবে ধরতে হবে যাতে নিউট্রাল হয়। আমি বলে দিছি সম্পর্ক আছে, তাহলে তো আমার রেজাল্টই বের করার দরকার নেই। তাহলে আমি বলবো দেয়ার ইজ নো রিলেশনশিপ বিটুইন স্মোকিং এন্ড ক্যান্সার, এভাবে বলে দিব। আর অল্টারনেটিভ হাইপোথিসিসে বলে দিব দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন রেজাল্টস এন্ড জব স্যাটিসফ্যাকশন, অথবা দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন স্মোকিং এন্ড জব স্যাটিসফ্যাকশন। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে একটা রো এর টোটাল বের করতে হবে। এখানে রো এর টোটাল, এখানে কলামের টোটাল বের করতে হবে, যেটা আমি তোমাদেরকে নিচে দেখাইছি। ঠিক আছে, নিচে দেখাচ্ছি আমি। দেখো আমি এখানে রো এর টোটাল এবং কলামের টোটাল বের করছি। এটা হচ্ছে রো এর টোটাল, এটা হচ্ছে কলামের টোটাল। আচ্ছা, এখানে সূত্রটা হচ্ছে কাই স্কয়ার ইকুয়াল টু সামেশন ওআইজে মাইনাস ইআইজে হোল স্কয়ার ডিভাইড বাই ইআইজে। ও মানে অবজেক্ট কি ভ্যালু, অবজেক্ট ভ্যালু। এই যে দেখো অবজার্ভ ভ্যালু, ও মানে অবজার্ভ ভ্যালু, অবজার্ভ ভ্যালু গুলো এখানে দেয়া আছে। দেখো O11 O12 ম্যাট্রিক্স এর মতো আর কি। ধরো এটা একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের 11 নম্বর, A11 A12 এরকম আর কি। ঠিক আছে, তাহলে অবজার্ভ ভ্যালু গুলো দেয়া আছে, আমাকে এক্সপেক্টেড ভ্যালু গুলো বের করতে হবে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু কিভাবে বের করব? এক্সপেক্টেড ভ্যালু বের করার সূত্র হচ্ছে, ধরো O11 এর এক্সপেক্টেড ভ্যালু বের করতেছি। তাহলে O11 এর এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে E11। তাহলে E11 এর সূত্র কি? R1 এর টোটাল কলাম 1 এর টোটাল ডিভাইড বাই n, n মানে এটা আর এটা গুণ করে n দিয়ে ভাগ। E12 কি? R1 মাইনাস R1 ইন্টু C2 ডিভাইড বাই n, R2 ইন্টু C1 ডিভাইড বাই n। এখন কি বোঝা গেছে কিনা বলো তো? বোঝা গেছে? হ্যাঁ। এখন আমি ফাইনালি কাই স্কয়ারের ভ্যালুগুলো আমি এখানে লিখে দিলাম 9.24। এটা হচ্ছে কাই স্কয়ারের ক্যালকুলেটেড ভ্যালু। যেহেতু এটা আমি ক্যালকুলেশন করে পাইছি 9.24। এখন আমি তোমাদের অবশ্যই ক্লাস নেওয়ার সময়ও দিছি রেকর্ডিংটা, কাই স্কয়ারের একটা টেবুলেটেড ভ্যালু কিভাবে পাইতে হয় সেটা আমি বলে দিছি। কাই স্কয়ারের টেবিল থেকে আমি একটা ভ্যালু পাবো যার ভ্যালু হচ্ছে 3.84। এটা প্রশ্নে দেয়া থাকবে। এখন এখানে কোনটা বড় বলে কোনটা বলো? বড় ভ্যালু কোনটা? ক্যালকুলেটেড ক্যালকুলেট ভ্যালু। কাই স্কয়ারের যদি ক্যালকুলেটেড ভ্যালু বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। নাল হাইপোথিসিস এই যে যেটা ধরছি সেটা রিজেক্টেড। আর যদি ছোট হয় এই অ্যাকসেপ্টেড। ছোট হলে কি হবে? অ্যাকসেপ্টেড। তার মানে কি জানো? তার মানে হচ্ছে আমি নাল হাইপোথিসিস যেটা ধরছিলাম সেটা সত্য নয়, রিজেক্ট হয়ে গেছে। অল্টারনেটিভটা সত্য, দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন রেজাল্টস এন্ড জব স্যাটিসফ্যাকশন। এটা লাস্টে কমেন্টে এটা বলে দিবে আর কি। সিন্স কাই স্কয়ার ক্যালকুলেটেড গ্রেটার দেন কাই স্কয়ার টেবুলেটেড, দেয়ারফর দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন রেজাল্টস এন্ড জব স্যাটিসফ্যাকশন। এই হলো আমার এটা। তোমাদের কিন্তু আজকে যথেষ্ট কিছু বলা হয়েছে। এখন তোমরা একদিনে সব বুঝতে চাও, সারা বছর অনেক ক্লাস করো না অনেকে, দেখা যায় যে একদিনে সব বুঝতে চাও, এই জন্য সমস্যা। আচ্ছা বলো, এখন রেকর্ডিং অফ করো, আর কিছু থাকলে বলো। আর 4-5 মিনিট বলো, আসলে নামাজের টাইম হয়ে গেছে। হ্যালো, কিছু বলবো? আর ভালো করে পড়ো, ম্যাথ গুলো বারবার করো। আমি বারবার বলতেছি তোমাদেরকে, কেউ নকল করার চেষ্টা করিও না। নকল করলে দেখা যাচ্ছে এক 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 অবস্থা খারাপ, মানে পুরো সেমিস্টার চলে যাচ্ছে, আবার কোনো জায়গায় অনেক সমস্যা হচ্ছে। এখন তোমাদের বারবার বলতেছি তোমরা একটু সতর্ক থাকবা, ঠিক আছে? যদিবা আমি কিছুদিন আগে একজনকে ধরছিলাম, তাকে কিছুটা লঘুদণ্ড বলা যায়, গুরুদণ্ড না, লঘুদণ্ডের মধ্যে রাখছি, অনেক রিকোয়েস্ট করে। ঠিক আছে, তাহলে এইভাবে নকল টকল করিও না, যা পারো মোটামুটি যতটুকু পারো নিজেরা করে ফেলো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে তোমাদের, হ্যাঁ বলো। স্যার ম্যাথগুলো যে ফরম্যাটে দিচ্ছেন, মানে ওই ফরম্যাটে কি এক্সামে মানে আসবে নাকি অন্য কোনো ফরম্যাট থেকে দিতে হবে? তুমি দেখলে বুঝবা, কাছাকাছি থাকবে, তোমার বোঝার মতো করে থাকবে।
ঠিক আছে? যারা স্যার পরীক্ষা আর নাই, তুমি যদি এটা বুঝতে চাও প্রিভিয়াস কোশ্চেন দেখিও না, প্রিভিয়াস কোশ্চেন দেখলে হচ্ছে না। যারা কি স্যার যারা পরীক্ষা দিতে পারে নাই বুধবারে, স্যার অ্যাসাইনমেন্টটা আপনাকে কি জমা দিব? বলছি তো এটা দিতে পারবে স্যার 12টা থেকে 12:40 22 তারিখ। আপনার অফিসে স্যার না? হ্যাঁ আমার রুমে 208-এ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমি অফ রাখতেছি, দোয়া করিও সবাই, তোমাদের জন্য দোয়া রইলো আর কি। স্যার বলো একটা টিপু, কোশ্চেন স্যার। বলো। স্যার আমাদের কি আপনি যে সাজেশন বা ওই যে প্রশ্নটা দিয়েছেন ওটার পাশাপাশি প্রিভিয়াস করলে হবে? হবে, ইনশাল্লাহ হবে। আচ্ছা স্মল। আগে আগে এগুলো প্রথম টার্গেট হচ্ছে আমার ক্লাস লেকচার জি এবং আমি যেগুলো দিছি সেগুলো, এরপরে তুমি প্রিভিয়াস লেকচারের সাথে মিলে দেখবা। ফার্স্ট টার্গেট তোমাকে এগুলো পড়া করতে হবে, ক্লাস লেকচার, বাকি জি স্যার। এরপরে প্রিভিয়াস। প্রিভিয়াস পড়লে তো অবশ্যই ভালো, কারণ টুকটাক তো প্রিভিয়াস থেকে আসে। ধরো আমি এক ধরনের প্রশ্ন করলাম, এক্সটার্নাল এক ধরনের করলো, তাহলে তো ইয়ে আর কি, প্রিভিয়াস থেকে একটু পড়া ভালো আর কি। ওকে ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে আর স্যার। আমি সব সময় দুর্বলদের সাথে থাকি, আমি সবলদের সাথে নাই, এই জন্য আমি আগে দুর্বলদেরটা বলি আর কি। ঠিক আছে, বলো। ঠিক আছে, রেকর্ডিং অফ করো। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সালাম আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম।